মা, তোমার সঙ্গে তোমার বড় জামাই কিছু কথা কইতে চাইছিলেন। ভিতরে আসুন নে, মা তো জেগেই আছে। হ্যাঁ, আসুন। কি হয়েছে বাবা? ওই মা, কইছিলাম যে আজ যে কাণ্ডে কানা হলো, তারপর নিশ্চয়ই তুমি তোমার বড় জামাই সম্পর্কে অনেক কিছু ভাবছো, তাই না? দেখো মা, তুমি আর মতুর বাবু মিলে যেভাবে সাহেবদের সঙ্গে কথা কাটাকাটি করলে, তার ফল তো ভালো নাও হতে পারে না। মানে সেটাই আগে থেকে ভেবে তোমার বড় জামাই লিটেলদের নাটানাটি করতে দেয়নি। দেখো, সাহেবরা যদি দেখতো যে নাটানাটি আমরা শুরু করেছি, ওরা তো ছেড়ে দিত না, বলো? বলুন না কিছু। হ্যাঁ, আমি মা, আসলে কাজকর্মের বিভিন্ন পদ্ধতি থাকে, সবার পথ এক হয় না। আমি চেষ্টা করি একটু ভেবে চিন্তে কাজকর্ম করার। মথুরের পথটা অবশ্য অন্যরকম, সে অনেক বেশি মাথা গরম করে হঠকারী সিদ্ধান্ত নেয়। মা, বাবা মশাই আর আমাদের মধ্যে নেই, আর একটা কথা আমাদের ভুললে চলবে না, এই গোটা সম্পত্তির অধিকারী কিন্তু এখনো ঠিক হয়নি। আমি জানি কোম্পানির অফিসাররা অনেকভাবে আমাদের সমস্যায় ফেলতে চেষ্টা করবে এবং চেষ্টা করছেও। ব্রনসন সাহেব সম্পর্কে আমার চেনা পরিচিতরা আমাকে আগেই সাবধান করেছিলেন। আমি তাই চেষ্টা করেছিলাম আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি কোনো সমাধান সূত্র বের করা যায়, কিন্তু আমার পদ্ধতিটা মনে হয় আপনার মনোভূত হয়নি। কিছু মনে করবেন না মা, কিন্তু আমার এখনো মনে হয় না গোরাদের সঙ্গে কোনো রকম দ্বন্দ্ব কিংবা অশান্তিতে যাওয়াটা উচিত কাজ হবে। দেখো বাবা রামচন্দ্র, আমি তোমাকে আগেও কয়েছি, তুমি যা করেছো নিশ্চয়ই ভালো ভেবেই করেছো, কিন্তু সারাটা জীবনে আমি একখানা সার কথা বুঝেছি, অন্যায়ের সাথে আপোষ করলে চলেনি। যা অন্যায় তা অন্যায়, তা মুখের ওপর কইতে হয়। তা অপ্রিয় হলেও কইতে হয়, কোনো ভয় বা পিছুটান রাখলে চলেনি। তাতে সমস্যা মেটেনি, বরং উল্টে আরো চেপে বসে। কি করবে ওই গোরা সাহেবরা? সব কেড়ে নেবে, তাই তো? আমিও দেখি ওদের কত বুকের পাটা। যাই হোক, এখন থাক এসব কথা, আমার আর ভালো লাগছে না। পদ্ম, রামচন্দ্র এখন খুব ক্লান্ত, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও, দেখো ওর কি নাকবে না নাকবে। আসুন, এবার শুয়ে পড়বেন, আসুন, নাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়বে।
কি হলো, বসে রইলেন যে? শুয়ে পড়ুন নে। আজ তো আর কোথাও যাওয়া হলো না, তাই আমি হাজার কথা কইলেও আপনি কিছু দাঁতে কাটবেন না, এ আমি খুব ভালো করেই জানি। তাই শুয়ে পড়ুন। যথা আজ্ঞা দেবী, আপনার আদেশ শিরোধার্য। থাক, আর অঙ্গ করতে হবে না। কত যেন আমার কথা শোনা হয়। বলো কি, আমি তোমার কথা শুনি না? কবে তোমার কথা শুনিনি বলো তো? হ্যাঁ, প্রথম প্রথম একটু আপত্তি জানাই বটে, কিন্তু তারপর তো তুমি তোমার কথা আমাকে মানিয়েই ছাড়ো। বলো ঠিক কিনা? বেশ, তাই যদি হয় তাহলে এক্ষুনি পেমান হয়ে যাক। আমি যেটা করব তাতে কিন্তু আপনি বাধা দিতে পারবেন না। আজ শুয়ে পড়ছি। কি করছো তুমি? না না, এই আমার একেবারে অপছন্দ, তুমি জানো সেটা। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন আপনি বাধা দেবেন না। আর তাছাড়া আপনার শরীর ক্লান্ত, আমি যদি আপনার একটু যত্নার্থী করি তাহলে আপনি বাধা দেন কেন? আমার বুঝি স্বাদ হয়নি আপনার সেবা করার? ছোট খুকি, হ্যাঁ মা, এসো। ঘর ছেড়ে যাওয়ার মতো কি হয়েছিল মতো? কেন তোমার এত অভিমান হলো? মতুর, আমিও তো মানুষ। 5 জনের কথা শুনলে আমাকেও তো সিদ্ধান্ত নিতে একটু সময় দিতে হবে। তোমাদের বাবা মশাই আগে আমার মাথার উপর ছিলেন, সব কিছুতেই আমি তেনার মুখের দিকে চাইতো। এখন তো তিনি আর নেই। হ্যাঁ, এও ঠিক অনেক ছোটকাল থেকেই আমি নিজের বুদ্ধিতে অনেক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু মনে মনে তো জানতাম তিনি আছে, কিছু হলে তিনি সামলে নেবেন। কিন্তু সেই পথ দেখানোর মতো তো আর কেউ আমার পাশে রইল না মতো। আমাকেও তো একটু সময় দিতে হবে সবকিছু সামলানোর জন্য। মতুর, আজ যা হয়েছে তার বিহিত কিন্তু করতে হবে মতুর। তুমি বড়নাটের কাছে যাবে, তেনার নাম করে কইবে গোড়া সেনা ঢোকানোর নামও যেন তেনারা আর না করে। এবারের মতো আমাদের নেটেল ছেড়ে দিয়েছে, পরের বার কিন্তু আর ছাড়বে না। এরপরও যদি এই বেয়াদপি হয় তাহলে কিন্তু আমরা 4 গুণ জবাব দেব। এটা যেন কেউ না ভাবে তিনি নেই বলে এই মার বাড়িতে যখন খুশি ঢুকে যা খুশি তাই করা যায়। তাই হবে মা। আজ পর্যন্ত আপনার কথার অমান্য করিনি, আজও করব না। কি হলো, চুপ করে রইলে যে? কিছু বলো, যে আপনাকে নিয়ে আর পারি নে, কেন যে নিজেকে সবকিছুর মধ্যে জড়াচ্ছেন? না, এমন কথা কইব না। আপনি যে এত কিছুর পরেও রাজি হয়েছেন তার জন্য আপনার উপর আমার ভক্তি চেয়ে আরও বেড়ে গেল।
বিশ্বাস করুন। এখন আর আকাশের দিকে চেয়ে থেকে কি হবে? হ্যাঁ, মতুর বাবু এসে চারটে গরম কথা কইলেন আর মা তাতে একদম গলে গেলেন। আপনি চারটে গরম কথা কইতে পারলেন না সাহেবদের সামনে, তখন একদম ভেজা বেড়াল হয়েছিলেন। সংসারেও কিছু করতে পারেননি, সাহেবদের সামনেও কিছু করতে পারলেন না। আমি বারবার তোমাকে বলেছি আমি মথুরের মতো রাগারাগি চেঁচামেচি মারদাঙ্গা করে থাকতে পারবো না। আমি আমার মতো করে সাহেবদের বোঝাতে চেয়েছিলাম, তাতে যদি মায়ের আপত্তি থাকে আমি কি করতে পারি? আর শোনো পদ্ম, তোমাদের এই সম্পত্তি ব্যবসা আমি এসব নিয়ে বাঁচতে চাই না। এতে আমার লাভে লাভ শুধু অশান্তি আর কিচ্ছু না। আচ্ছা, আস্তে কথা কন, চেঁচাচ্ছেন কেন আপনি? আমি কি সাথে কই? আমি তো নিজের চোখে দেখলুম মা কি একটা বিরাট বড় কাজের দায়িত্ব মতুর বাবুকে দিলেন, আর আপনার সব পরিশ্রম বৃথা চলে গেল। আমারও তো কষ্ট হয়, তাই তো আমি আপনাকে কই এগুলো। বলো না আমাকে এই কথাগুলো, আমাকে জড়িয়ে নেওয়ার মধ্যে, আর নিজের মনটাকে ছোট করো না। আমি তোমাকে বোঝাতে পারছি না পদ্ম। মা যাকে ভরসা করেন, যাকে বিশ্বাস করেন তাকে করুন না, তাতে আমাদের কি? তুমি একবার ভাবছো না পদ্ম, আমরাও তো পারি বলো? তুমি, মহেন, আমি, আমরা আমরা দূরে কোথাও গিয়ে থাকবো। কেন দূরে গিয়ে থাকবো? এই সম্পত্তি কারবার এসব কার? এসব বাবা মশাই। বড় মেয়ে হিসাবে আমার সম্পূর্ণ অধিকার আছে এগুলোর ওপরে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আপনি মাকে গিয়ে কইবেন আপনি বড় লাটের কাছে যাবেন। উপাধি পাওয়ার সময় তো বাবা মশাই সকলের সঙ্গে বড় লাটের আলাপ করিয়ে দিয়েছিলেন, তাহলে আপনি থাকতে মথুর বাবু কেন? আবার সেই মথুর আমি কেন আমাকে মথুরের মতো করে বাঁচতে হবে তুমি বলতে পারো? কেন আমি বাঁচবো মথুরের মতো করে? তুমি বুঝতে পারো না এতে আমার কতটা অশান্তি হয়, কতটা কষ্ট পাই আমি। সমস্যাটা কি জানো পদ্ম? তুমি চাও, তুমি যেভাবে ভাবো, তুমি যেভাবে দেখো আমিও ঠিক তাই করি, কিন্তু আমি সেটা চাই না। আমি তোমার মতো করে ভাবতে, তোমার মতো করে দেখতে চাই না। আমি থেকে মুক্তি চাই আমি। আমাকে মুক্তি দাও। সব কি করছেন আপনি? এসব আপনার বেটা মাধবকে নিয়ে কোথায় গেছেন? ও, তোমায় বলে যায়নি না মাধব? চন্দ্রের অসুখের কথা বলে মাধবকে তো প্রায় জোর করে এই তালুক থেকে নিয়েছিল অভয়। তালুকে হয়তো কোনো কাজ পড়ে গেছে, সেই জন্য তুমি ছোট বৌমার কাছে ছিলে তো, তাই হয়তো তোমাকে বলে যেতে পারিনি। মা, বড়টাকে দাও করার এখনো 13 পার হয়নি মা। আর এর মধ্যে আপনার বেটা এই সংসারের এত বড় সপনেশ করতে। ও মা, কি কইছো কে তুমি? কিছু মনে করলে জিভ খসে পড়ে যাবে স্বামীর নামে এমন কথা কইলে। সে তোমার দেবতা হয়, দেবতা সম্পর্কে এমন কথা বলা পাপ, জানো না তুমি? বিশ্বাস করুন মা, আপনি বিশ্বাস করুন, আমি সারা জীবন না এই একখানা জিনিসই চেয়েছি ঠাকুরের কাছে, যে আমি আমার স্বামীকে যেন দেবতার আসনে বসাতে পারি। কিন্তু ঠাকুর কোনো কালই আমার সেই স্বাদ পূরণ করলেন না। আমি এখন ভালোই বুঝতে পারছি মা, আপনার বেটা দিদির কোনো বড় ক্ষতি চাইছে, যাতে সবকিছুর উপর তিনি কপতারি করতে পারে। আপনি বলুন না মা, আপনি বলুন আমি কিছু ভুল করছি কিনা? হ্যাঁ কইছো। এছাড়া কিছু মনে করো না, চন্দর আর ওর বউ সারা জীবন আমাদের কি এমন উপকার করেছে গো, যে চিরকাল ওদের সেবা করে যেতে হবে? মা, আপনি এই সময় এমন একখানে কথা কইতে পারলেন? ঠিক আছে, দিদি নয় আপনার বৌমা পরের মেয়ে, তার কথা নাই বা করলেন, কিন্তু বরটাও তো আপনার ব্যাটার মতনই আছে। তেনার সদ্য মৃত্যু হয়েছে, আর আপনার তাতে একটুও শোক নেই মা। আজ ঠাউর না করুক, তেনার যদি কিছু হয়ে যায় আর দিদি জামাইরা যদি আমার বাতুচ্চারি মেয়ে মানুষ, আমার সম্মুখে এই কথা কইতে তোর মুখে বাঁধলো না? তাহলে আপনি ভাবুন মা, তাহলে আপনি ভাবুন দিদির ওপর দিয়ে কি যাচ্ছে। আর আপনারা
আপনারা তার নিজের লোক হয়ে তার সাথে এমন শত্রুতা করছেন। আমি এখন বুঝতে পারছি ওই গোরা সৈন্যকে তিনি পাঠিয়েছিলেন। মা মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনার আরো 10 খানা থাপ্পড় কিল আমি সব সহ্য করে নেব, সব মাথা পেতে নেব, কিন্তু হাত জোড় করে বলছি মা, আপনি দয়া করে তেনাকে আর কুপথে পাঠাবেন না। মা, আমি আপনার পায়ে পড়ছি, এভাবে এই সংসারে তেনার উপর দিদি নিঃশ্বাস পড়তে দেবেন না মা। তেনার অমঙ্গলের কথা শুনে আপনি আমাকে থাপ্পড় মারলেন, আর আপনি নিজে কি করে তেনার এমন ক্ষতি ডেকে আনছেন? জ্ঞান দিতে এসো না? কিছু মনে করেন, সারা জীবন খালি লোকে আমাকে জ্ঞান দিয়ে গেল, যখন সবাই চন্দরকে রাজা রাজা করছে আর আমার অভয় শুধুমাত্র কর্মচারীর মান পাচ্ছে, তখন আমার গায়ে জ্বালা ধরেনি? আমার নিশ্চয় পড়ে না, ওকে মঙ্গল অমঙ্গল শেখাতে এসেছে। I'm really sorry, Mr. Biswas. Really sorry. বাবুরাজ চন্দ্র দাস আমাদের ফ্রেন্ড ছিলেন, a real friend. তার ডেথের সঙ্গে সঙ্গে এইরকম বিহেভিয়ার ফ্রম দ্য কোম্পানি সোলজার্স সত্যি অত্যন্ত দুঃখজনক, ভেরি আনফর্চুনেট। বড় লাট হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। আই ডু অ্যাপোলোজাইজ। মা বললেন আপনার কাছে এসে সব জানাতে, তাই এলুম। সামনে আমাদের বড় কাজ, দেখবেন যেন এই অবস্থায় এমন ঘটনা আর না ঘটে। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, ইউর লর্ডশিপ। আপনার মাদার ইন লকে বলিবেন শোক প্রকাশ করিতে আমি নিজে যাইব, আর এটাও বলিয়া দিবেন যে কর্নেল ব্রনসনের সহিত আমি নিজে কথা কইব। অনেক অনেক ধন্যবাদ। আমি মাকে নিশ্চয়ই আপনার সব কথাগুলো জানাবো। উভয় বাবু, আপনি তো আমাদের বিপদে ফেলিয়া দিলেন। এই খবর যদি হিজ লর্ডশিপের কানে পৌঁছায়, তাহলে আমাদের কি অবস্থা হবে আপনি বুঝিতে পারিতেছেন? সাহেব, আপনারা রাজা, আপনারা ভয় পাচ্ছেন একজন মেয়ে মানুষকে? দাদা বেঁচে নেই, আর তার সম্পত্তি এখনো সেভাবে কেউ গ্রহণ করেনি। সকলের সঙ্গেই সকলের রেশারেশি। এই তো সময় লুটপাটের। লুট? হ্যাঁ, লুট। যে অপমান জানবাজারের বাড়িতে হয়েছে তার উত্তর দেবেন না? সব আড়ত পাহারা ছাড়া পড়ে আছে। উঠান অন্তত এটুকু বুঝুক যে তিনি কাদের অপমান করেছেন। নাকি আপনারাও বর্ষতা স্বীকার করতে বাধ্য হলেন? এরপরে কারা ভয় পাবে গোরা সৈন্যদের? উভয় বাবু, আপনি একদম ঠিক কথা বলিতেছেন। কি যেন বলিতেছিলেন আপনি? গোডাউন গুলো সব পড়া চাড়া পড়িয়া আছে, তাই তো? না না বড় জামাইবাবু, আমি নিজে বেলেঘাটার গুদামে কিছু লেঠেল পাঠিয়েছি, কিন্তু মির্জাপুর লেনের গুদাম তো এখনো অরক্ষিত, জানি না কি হবে। কি হয়েছে নায়বমশাই? আগে সেজবাবু, বেলেঘাটার গুদাম থেকে খবর এসেছে যে সেখানে নাকি কিছু গোরা সৈন্য লুটপাট চালাচ্ছিল। তখনই গিয়ে তাদের সামাল দিয়েছে আমাদের লেঠেল পাইকরা, কিন্তু মির্জাপুর লেনের গুদাম বা ওই নীলমণি হালদার লেনের গুদাম এগুলোতে তো বিশেষ পাহারা নেই। কেন নেই নায়বমশাই? ওই গুদামগুলোতে তো যথেষ্ট মাল রাখা হয়েছে, আর সেগুলো অরক্ষিতই বা ছিল কেন? কারণ আমি বারণ করেছিলাম। আমি ওনাদের বলেছিলাম এই জানবাজারের বাড়িতে বেশি সংখ্যক পাইক মোতায়েন করতে। সেই কারণেই গুদামে পাহারা ছিল না। আমার ধারণা গোরাদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে তাতে তারা নিশ্চিতভাবে এই বাড়ি আবার দখল নিতে আসবে, তাই আমি এই ব্যবস্থা করেছিলাম। তারা কিন্তু চুপ করে বসে থাকবে না, তারা আঘাত হানবেই।
নায়েব মশাই, আমার ধারণা গোড়ারা এই বাড়ি চৌহদ্দি পেরোনোর সাহস করবে না। তার আশ্বাস স্বয়ং বড়লাট নিজে দিয়েছেন। আর যদি সে সাহস তারা করে তাহলে আমরাও চুপ করে থাকবো না, তার ব্যবস্থাও করা হয়েছে।